হ্যালো মাই লাভলি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের প্যারিসের সেকেন্ড দিন। ঘুম থেকে উঠে রেডি হয়ে ব্যালকনিতে একটু আসলাম বাইরের ওয়েদারটা একটু উপভোগ করার জন্য। বেশ সুন্দর ওয়েদার, রোদোচ্ছল ওয়েদার। তো আমরা রেডি হয়ে গেলাম আর এখন নিচে যাব ব্রেকফাস্ট করতে, কারণ আজকে আমরা যাব লুভরে মিউজিয়াম। আমরা এই যে লিফট করে নিচে নেমে এলাম। আমরা যে হোটেলটা বুক করেছিলাম এটাতে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল, সেই জন্য আমরা নিচে নেমে একেবারে ব্রেকফাস্ট করেই বেরোবো এইটাই প্ল্যান করেছিলাম। এখানে ব্রেকফাস্টে দিয়েছিল কফি, জুস, ক্রসন, ব্রেড আর একটুখানি বাটার, জ্যাম, জেলি, এইগুলোই দিয়েছিল। বেশ ভালোই ছিল। ফ্রান্সের ফেমাস একটা ফুডের মধ্যে একটা হলো ক্রসন। এখানকার ক্রসনগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আমার তো ভীষণ পছন্দ হয়েছিল ক্রসনগুলো। তারপরে আমরা বাসের জন্য ওয়েট করছিলাম। বাসে করে আসবো মেট্রো স্টেশনে। এই যে এখান থেকে মেট্রো করে আমরা যাব মেট্রো প্যালাইস রয়্যালে। ওখানেই লুভরে মিউজিয়ামটা একদম কাছাকাছি পড়ে। প্যারিস ঘুরতে আসার জন্য আমরা একটা বাকেট লিস্ট তৈরি করেছিলাম যে কোন কোন জায়গাগুলো আমরা ডেফিনেটলি ভিজিট করব। তার মধ্যে লুভরে মিউজিয়ামটা একটা ছিল। দেখো, লুভরে মিউজিয়ামের এন্ট্রান্সটা এত সুন্দর। আর এই মিউজিয়ামটা জানো তো পৃথিবীর বৃহত্তম মিউজিয়াম। এই মিউজিয়ামেই রয়েছে লিওনার্দো দা ভিঞ্চির আঁকা সেই অরিজিনাল মোনালিসার ফটো। আরও আছে বিশ্বব্যাপী ইতিহাসের নানান নিদর্শন। এর এন্ট্রান্সটাই এত অপরূপ সুন্দর, আমার ঢুকেই যেন চোখটা ধাঁধিয়ে যাচ্ছে। আমরা অনেক আগেই চলে এসেছিলাম, এসে দেখলাম হালকা ভিড় আছে, কিন্তু আমরা অলরেডি অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম। আর আমার এই যে পেছনে দেখতে পাচ্ছ এইটাই লুভরে পিরামিড। এটা পুরোটাই গ্লাস দিয়ে তৈরি। এই মিউজিয়ামে এন্ট্রির জন্য 22 ইউরো করে পার হেড টিকিট লাগে, যেটা আমরা অলরেডি অনলাইনেই কেটে রেখেছিলাম। কিন্তু সেক্ষেত্রে বলবো, তোমরা কেউ যদি অনলাইনে টিকিট কাটো সেখানে অনেক স্ক্যাম হয়, স্ক্যামের থেকে সাবধান। যার জন্য অথেন্টিক ওয়েবসাইট থেকেই টিকিটটা আমি কাটতে বলবো। এখানে এসেও টিকিট কাটা যায়, কিন্তু এখানে প্রচণ্ড ভিড় হয়। আগে থেকে টিকিটটা কেটে রাখলে সুবিধা হয়। ভেতরে ঢোকার পরেই এই বিশাল মিউজিয়ামের এন্ট্রান্সটা ভালো করে ঘুরে দেখলাম। বেশ সুন্দর। এটি প্রথমে একটা ফোর্ট বা প্যালেস ছিল, পরে এটাকে মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে। এখন আমরা গেলাম ইনফরমেশন সেকশনে। এখানে কিন্তু অডিও গাইডও পাওয়া যায়, যে গাইড সামনে থেকে সমস্ত কিছু তোমাকে ডেসক্রাইব করবে। আর ফ্রেঞ্চ, ইংলিশ, স্প্যানিশ, ডাচ, জাপানিজ, ইটালিয়ান, কোরিয়ান, এই সমস্ত ল্যাঙ্গুয়েজের গাইডগুলো পাওয়া যায়। কিন্তু আমরা কোনো গাইড নিইনি, তো সেক্ষেত্রে আমরা একটা ম্যাপ নিয়ে নিলাম, যেটা পুরো মিউজিয়ামের কোথায় কি আছে সমস্ত কিছু ওখানে লেখা আছে। তো মিউজিয়ামটা যেহেতু ভীষণ বড়, তাই জন্য আমরা অলরেডি সিলেক্ট করে নিয়েছি কোথায় কোথায় যাব। এই মিউজিয়ামে 3টে উইং আছে, তার মধ্যে ডেনন উইং এর 711 নম্বর রুমে রয়েছে মোনালিসা। প্রথমেই চোখে পড়লো মেসোপটেমিয়া সভ্যতার কিছু নিদর্শন। এটা গ্রেট ফিনিক্স অফ টেনিস, ইজিপ্টের সময়কার। এটা 26 সেঞ্চুরি বিফোর ক্রাইস্টের। এইটা ভীষণ ফেমাস একটা স্কাল্পচার। এইগুলো কিন্তু মেসোপটেমিয়া সভ্যতা ধ্বংস হয়ে যাওয়ার পর খনন কার্যের সময় এগুলো খুঁজে পাওয়া যায়। তারপর এইগুলোকে এরকমভাবে অক্ষত অবস্থায় এখানে রাখা হয় মিউজিয়ামে। তখনকার সময়ে ব্যবহৃত সমস্ত জিনিসপত্র এখানে অক্ষত অবস্থায় রয়েছে। তখন ইউজ করা অস্ত্র শস্ত্র, তাদের পোশাক, তাদের বাসনপত্র, তাদের গয়নাগাটি, সমস্ত কিছু এখানে অক্ষত অবস্থায় শোপিস করা রয়েছে। দেখে যেন চোখটা জুড়িয়ে যাচ্ছে, মনটা জুড়িয়ে যাচ্ছে। সমস্তগুলো আমরা ইতিহাসের পাতায় পড়েছি। ইতিহাসের পাতায় পড়ার সময় আমরা কিছু ছবিও দেখেছি, যেগুলো এখানে আমরা চাক্ষুষ করতে পারছি। সত্যি আমার চোখ যেন ধন্য হয়ে যাচ্ছে।
সেই প্যাপিরাস গাছের পাতা, যেটার উপরে প্রসেস করে তখনকার দিনে তারা বিভিন্ন আঁকিবুকির মাধ্যমে মনের ভাব প্রকাশ করত, যেটাকে আমরা বলি হিয়েরোগ্লিফস রাইটিং। তখনকার দিনের মানুষেরা তো কথা বলতে পারতো না, সেই জন্য ছবি এঁকে এরকম পাখি, গাছপালা, ফুল এদের ছবি এঁকেই মনের ভাব প্রকাশ করতো। সেই সময় কিন্তু শুধু গাছের পাতার উপরে নয়, এরকম পাথরের উপরেও তারা মনের ভাব প্রকাশ করার জন্য বিভিন্ন রকম লিখে রাখতো। এই যে এইগুলো হচ্ছে মমি কভার, এইগুলোর মধ্যে এখনকার দিনে যে মানুষগুলো মারা যেত সেগুলোকে মমি আকারে রাখা হতো। এবং এই মমি কভারের উপরেও দেখো তোমরা কি সুন্দর করে কত কিছু হিয়েরোগ্লিফস রাইটিংয়ে লেখা রয়েছে। এখানে কিন্তু রিয়েল মমিও আছে। মেসোপটেমিয়া সভ্যতার দেখার পরে আমরা আসলাম গ্রিক সভ্যতার কিছু নিদর্শন দেখতে। এখানে ঢোকার পরই দেখলাম গ্রিক রাজাদের কিছু ব্যবহার করা জিনিসপত্র, যেরকম তাদের গয়নাগাটি, তাদের বাসনপত্র। আরও রয়েছে তখনকার দিনের কিছু স্কাল্পচার, যেইগুলো পার্সিয়ান মার্বেলে তৈরি। ভেতরে ঢুকতেই এই ফল সিলিংটা চোখে পড়লো, যেন মনে হচ্ছে সোনা খচিত। অপরূপ সুন্দর এই ভাস্কর্য। এরপরে আমরা একটু এগোতেই এই ফেমাস এই স্কাল্পচারটা দেখলাম। এটার নাম ভেনাস দে মাইলো। এইটা তৈরি হয়েছিল আনুমানিক যীশুখ্রিস্ট জন্মের 150 থেকে 125 বছর আগে। স্কাল্পচারগুলো এত সুন্দর আর এত নিখুঁত কাজ। এই স্কাল্পচারগুলোর যে পোশাকগুলো রয়েছে তার লাইনগুলো এত প্রমিনেন্ট, এত সুন্দর করে করা, যেইগুলো ভাষায় প্রকাশ করা যাবে না, শুধুমাত্র চোখে দেখলেই বোঝা যায় এর ঐতিহ্যটা কি। আরও একটা বিখ্যাত স্কাল্পচার হলো এটার নাম উইংড ভিক্টরি অফ সামোথ্রাসে, 2nd সেঞ্চুরি বিফোর ক্রাইস্টের সময়কার। আর এটা গড অফ নাইটকে রিপ্রেজেন্ট করে। প্রত্যেকটা স্ট্রাকচারের বয়স সীমা, তার হিস্ট্রি, সেইগুলো সমস্ত কিছু কিন্তু নিচে লেখাই থাকে। এতক্ষণ এদিক ওদিক ঘোরার পর সেই আর্ট মিউজিয়ামে এসে পৌঁছালাম, যেখানে মোনালিসার ছবি রয়েছে। কিন্তু তোমরা কি জানো এই মিউজিয়ামটার মধ্যে 62 লক্ষ আর্ট এখানে রয়েছে, পুরো এই লুভ্র মিউজিয়ামটার মধ্যে। কিন্তু শুধুমাত্র 35,000 পিস, যেটা সাধারণ মানুষের দেখার জন্য শোকেস করা আছে। ভাবা যায় 62 লক্ষ পিস এখানে রয়েছে, কিন্তু 35,000 পিসও আমরা দেখতে পাইনি। একজনের পক্ষে একদিনে সম্ভব না। এখানে যে পিসগুলো দেখতে পাচ্ছ, এত সুন্দর ছবি, যারা আর্টের স্টুডেন্ট কিংবা যারা আর্ট বোঝে তাদের জন্য এটা বিশাল ভালো একটা জায়গা দেখার। কিন্তু আমাদের মতন সাধারণ মানুষ যারা আমরা দেখছি, এখানে কিন্তু প্রত্যেকটা আর্টের পেছনে হিস্ট্রি রয়েছে। এই যে মোনালিসার ফটোটা কোন দিকে রয়েছে তার জন্য ডাইরেকশনও দেওয়া আছে। আসলে অনেকটা বড় এরিয়া, এর মধ্যে খুঁজে পাওয়াটা একটু সমস্যাই হয়ে দাঁড়ায়। সেই জন্য তো হঠাৎ করে দেখি প্রচন্ড একটা ভিড় একটা ঘরে। দূরে একটা কর্নারে রয়েছে মোনালিসা। হ্যাঁ, সেই সদা হাস্যময়ী নারী মোনালিসা, যেটা লিওনার্দো দা ভিঞ্চির আঁকা সেই অরিজিনাল ফটো। মোনালিসার ফটোটা কিন্তু লুভ্রে মিউজিয়ামের সবচেয়ে ভ্যালুয়েবল একটা ফটোর মধ্যে। এই ফটোটার একটা বিশেষত্ব রয়েছে, যে কোনো কর্নার থেকে দেখলে মনে হয় যে তোমার দিকেই তাকিয়ে আছে। আর এর হাসিটা মৃদু হাসি, কিন্তু সবসময় মনে হচ্ছে হেসেই চলেছে। এর জন্য একে সদা হাস্যময়ী নারী বলা হয়। আর এই মোনালিসার ফটোটার সামনে কিন্তু অনেক প্রোটেকশন থাকে, কারণ এই ফটোটা একসময় এখানকার লুভ্রে মিউজিয়ামের একটা স্টাফ সে চুরি করে নিয়ে যায় এবং সে তার বাড়িতে 2 বছর রাখে। 2 বছর পর যখন সবাই জানতে পারে যে ফটোটা তার কাছে রয়েছে, তারপর তার থেকে ফটোটা নিয়ে আসা হয় এই লুভ্রে মিউজিয়ামে, এবং যার জন্য এইটা এতটা ফেমাস হয়েছে।
নেপোলিয়নের রাজত্বকাল বর্ণনা করা কিছু পেন্টিং এখানে রয়েছে, আর প্রতিটা পেন্টিং এর পেছনে লোমহর্ষক হিস্ট্রি এখানে লেখা রয়েছে, যেগুলো ফ্রেঞ্চ আর ইংলিশ ভাষায় লেখা রয়েছে। এটাই সেই বিখ্যাত একটা ফটো, দ্য লাস্ট সাপার, দ্য লাস্ট মিল অফ দ্য জিসাস ক্রাইস্ট। এটি হলো নেপোলিয়ন করোনেশন বা নেপোলিয়নের রাজ্যাভিষেকের সময়ের মুহূর্তটা। এটাও কিন্তু একটা অরিজিনাল পিস, নেপোলিয়নের নিজস্ব যে পেইন্টার ছিলেন তাকে দিয়েই এইটা আঁকানো হয়েছিল। এর পেছনেও অনেক হিস্ট্রি আছে। তো এইটাই এখন লুভ্রে মিউজিয়ামের স্থান নিয়েছে, যেটা লুভ্রে মিউজিয়ামের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। এতক্ষণ মেসোপটেমিয়া সভ্যতা, গ্রিক সভ্যতা দেখার পর এবার এলাম ফ্রেঞ্চ সাম্রাজ্যের কিছু নিদর্শন দেখতে। এখানে ঢুকতেই চোখ যেন ধাঁধিয়ে যাচ্ছে স্বর্ণখচিত ফল সিলিং এর কাজ দেখে। এখানে মূল আকর্ষণ হলো ফ্রেঞ্চ রাজাদের কিছু ব্যবহৃত জিনিসপত্র, যেগুলো বহু মূল্যবান গ্রহরত্ন দিয়ে তৈরি। এইখানে যে বাসনপত্রগুলো দেখা যাচ্ছে এগুলোর মধ্যে আসল সোনা দিয়ে তৈরি। আর এখানে রয়েছে ফ্রেঞ্চ রাজার মুকুট, এবং এইটাই হলো সেই বিখ্যাত মুকুট, যেটা কিন্তু বহু মূল্যবান হিরে দিয়ে তৈরি, এবং মুকুটের সাথে রাজারা যেগুলো পরতো সেইগুলো ওখানে রাখা রয়েছে। আর একবার দেখো তোমরা এই ফল সিলিং এর কাজটা, অসম্ভব সুন্দর। এইবার আমরা চলে আসলাম সেই সময়কার রানীরা যেগুলো পরতো সেই গয়নার দিকে। সমস্ত কিছুই কিন্তু এখানে সোনার এবং বহু মূল্যবান ধাতু দিয়ে তৈরি। এই মুক্ত, এখানে হিরে জহরত, ভীষণ দামি দামি জিনিসপত্র দিয়ে তৈরি। আর এইগুলো কিন্তু অথেন্টিক জিনিস, যেগুলো ফ্রেঞ্চ রাজার রানীরা ইউজ করতো। এখানে আসার পর মনে হচ্ছে পুরো ফ্রান্সের সাম্রাজ্যটাকে আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। পুরো ফ্রান্সের সাম্রাজ্যটা মনে হচ্ছে তুলে আনা হয়েছে, এখানে শোকেস করা হয়েছে। এই গয়নাগাটিগুলো দেখে আমার তো চোখ ধন্য হয়ে যাচ্ছে। আর এই জিনিসটা হচ্ছে রানীর চুলে খোপায় লাগানো এক কাঁটা, যেটাও কিনা হিরে খচিত। আর এটা এক অসম্ভব সুন্দর শিল্পীর কাজের পরিচয় দেয়, যেটা আমার সবচেয়ে ফেভারিট এখানে গয়নাগুলোর মধ্যে। এইটা কি অপূর্ব সুন্দর। এখানে যে বাসনপত্রগুলো দেখা যাচ্ছে এইগুলো কিন্তু গ্লাস আর মার্বেলের তৈরি। গোল্ডেন যে জায়গাটুকু দেখতে পাচ্ছ এইগুলো সব সোনা দিয়ে বাঁধানো। অনেকক্ষণ হাঁটাহাঁটি হয়ে গেছে আর ভীষণ খিদে পেয়ে গেছে। রুম থেকে বেরোনোর সময় তো শুধুমাত্র ব্রেকফাস্ট করেই বেরিয়েছি, তো সেই জন্য ওর ভেতরেই কিন্তু স্টারবাকস রয়েছে। এখানে চলে আসলাম আমরা কিছু লাঞ্চ করতে। হালকা পাতলা লাঞ্চ করে নিলাম, সাথে একটা কফিও নিলাম, কারণ প্রচণ্ড মাথা ধরেছে। তারপরেই এই লুভ্রে মিউজিয়াম থেকে বেরিয়ে আসব, কারণ আর আমাদের শরীরে ক্ষমতা নেই। আসলে এত বড় একটা মিউজিয়াম একদিনে একজনের পক্ষে পুরোটা কভার করা কখনোই সম্ভব নয়। এইখানে দেখছি কিছু স্ট্যাচু আছে। স্ট্যাচুগুলো পার্সিয়ান মার্বেল দিয়ে তৈরি। আর এইখানে রোমান পোয়েটের কাব্য থেকে নেওয়া হারকিউলিস তার শক্তি প্রদর্শন করছে, রিভার গড যেটা সাপে রূপান্তরিত হয়েছে তার সাথে। এখানে প্রত্যেক যে স্কাল্পচারগুলো রয়েছে প্রত্যেকটার পেছনের কিন্তু হিস্ট্রিও এখানে রয়েছে, যেইগুলো পড়ে পুরোটাই ইতিহাস জানা যায়। আমরা অনেকক্ষণ ধরে দেখলাম, তারপর আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। তারপরেও এক্সিট রুম খুঁজতে খুঁজতেই আবার এই ঘরটার সন্ধান পেলাম। ফ্রান্সের রাজাদের কথা বলছি, সেই রাজাদের ব্যবহার করা আসবাবপত্র এখানে শোকেস করা আছে। এইটা রানীদের বেড, মানে এটা ছিল রানীর পালঙ্ক, আর তার সাথে তাদের ব্যবহার করা চেয়ার টেবিল
আলমারি, তাদের ব্যবহার করা আয়না, চিরুনি, গ্লাস যেগুলো ছিল সোনা রূপো দিয়ে তৈরি, সমস্ত কিছু অসম্ভব সুন্দর সমস্ত সৃষ্টিকলা দেখে আমরা বাইরের উদ্দেশ্যে বেরিয়ে আসলাম। এখানে কিন্তু বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের শোরুমও রয়েছে, তো এখানে জাস্ট আমরা একটুখানি দেখছিলাম। এটি কিন্তু লুভরে মিউজিয়ামের মধ্যেই রয়েছে এক্সিট পোর্শনে। তো এখানে অনেক ব্র্যান্ডের সমস্ত দোকান রয়েছে, তার মধ্যে দেখলাম অলিম্পিকের কিছু সুভিনিয়ার জিনিস এখানে রাখা রয়েছে, তার মধ্যে গেঞ্জি, বিভিন্ন রকমের ম্যাগনেট, বিভিন্ন রকমের শোপিস এগুলো রয়েছে। আমরা কিছু সুভিনিয়ার ম্যাগনেট নিলাম, তারপর ওখান থেকে বেরিয়ে এসে আমরা ডিনার করলাম। কিন্তু বাইরেটা দেখে মনে হচ্ছে এখনও তো রাত্রি হয়নি। হ্যাঁ, এখানে রাত্রি সূর্যাস্ত হয় রাত্রি 9টার দিকে, তো সেই জন্য আমাদের হাতে অনেকটা টাইম ছিল, যার জন্য আমরা সেন্ট রিভারের পাশে এসে একটুখানি সূর্যাস্তটা উপভোগ করছিলাম। তবে বিকালের দিকে এই নদীর পাড় দিয়ে হাঁটলেও কিন্তু বেশ ভালো লাগে। আমার কিন্তু সূর্যাস্তটা এই নদীর পাড়ে বসে বসে দেখতে ভীষণ ভালো লাগছিল। তবে আমাদের প্ল্যানটা কিছু অন্যই ছিল। ভেবেছিলাম সূর্যাস্তের সময় ক্রুজ রাইডটা নেব, সেই অনুযায়ী আমরা টিকিটটাও কেটে রেখেছিলাম, কিন্তু আমাদের আসতে এখানে একটু দেরি হয়ে গেছিল, সেই জন্য আমরা সূর্যাস্তটা ক্রুজ রাইডে আর দেখতে পারলাম না। ব্রিজের এই পার থেকেই ওপারে সূর্যাস্তটা উপভোগ করলাম। তবে সত্যি আজকের দিনটা আমার জীবনে স্মৃতি হয়ে রইল। খুব সুন্দর একটা দিন কাটালাম। এরপর 1 ঘন্টা পর আমাদের ক্রুজ রাইডের টাইম ছিল, সেই অনুযায়ী আমরা ক্রুজে উঠেও পড়লাম আর রাইডে বেরিয়ে পড়লাম। এই ক্রুজে কিন্তু অ্যাডভান্স টিকিটও কাটা যায়, এখানে এসেও টিকিট কাটা যায়, তবে আমরা অ্যাডভান্স অনলাইন টিকিট কেটে রেখেছিলাম। এখন এই ক্রুজে এক গাইড রয়েছে, সে এই নদীর পাড়ে কি কি আছে, যেইগুলো ভীষণ বিখ্যাত জিনিস, সেইগুলোর সম্পর্কে তিনি বলছিলেন। আমরা ক্রুজে বসে বসে হাওয়া খেতে খেতে সেই সম্পর্কে শুনছিলাম। আর সত্যি আজকের দিনটা আমার জীবনের পাতায় একটা স্মরণীয় দিন হয়ে রইল। তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো কেমন লাগলো। আর যারা নতুন দেখছো আমার ভিডিওটা, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দিও, যাতে নতুন ভিডিওগুলোর আপডেট খুব সহজেই পেয়ে যাও। তো চলো আজকে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।